আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটি খুবই সাধারণ কথা যে আমরা রাজনীতির উপরিভাগটাই সাধারণত দেখি, তার বিপরীতে ভিতরে যা কিছু ঘটে তার অনেক কিছুই আমাদের অজানা থাকে। কোনো কোনো বিষয়ে হয়তো আমরা অনুমান করতে পারি। কথাগুলো এ কারণে বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে সারা বছর ধরে ভারতের যে বিষয়টিকে নিয়ে সবসময় এক ধরনের গুঞ্জন, কানাঘুষা, রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে যেসব বিষয়ে কথাবার্তা বলা, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা র। সেই রয়ের শীর্ষ প্রধান পরাগ জৈন সহ ভারতের গোয়েন্দা সংস্থার অন্য 3 কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন এবং খোদ আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে তারা এসেছেন। যদিও ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তাদের সফরের বিষয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো তারা একেবারে নাম ধাম সব উল্লেখ করে বলছে যে ডিজিএফ এর আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে গেছেন। আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তুরস্ক, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন সফরে এসেছেন, সেনা কর্মকর্তারা সফরে এসেছেন, কিন্তু ভারতের কোন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সফর সম্ভবত এই প্রথম বাংলাদেশে। যদিও চলতি বছরের মার্চে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। তিনি সেখানে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও কথাবার্তা বলেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 দেশের নিরাপত্তা সহযোগিতামূলক যে বিষয়গুলো ছিল সেগুলোই পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা ছিল এই সফরের অংশে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ভারত ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনায় এবং সেগুলোকে ঘিরে 2 দেশের যে রাজনৈতিক টানাপোড়েন, সেই মুহূর্তে তারা বাংলাদেশ সফর করছেন। বিশেষ করে দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, বেশ কিছুদিন আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশে তার কর্মস্থলে জয়েন করলেও বেশ কিছুদিন পর প্রথমবারের মতো সাক্ষাৎ মিলল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। যদিও সেই বৈঠক থেকে বিশেষ কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি, দীনেশ ত্রিবেদী যে কথাগুলো বলেছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ যে দুপক্ষকেই উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং গতানুগতিক ধারায় যা বলার তাই বলেছেন যে আলোচনার মধ্য দিয়ে সব সংকটের সমাধান মেলে। আবার বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায়। কিন্তু ভেতরে আসলে কি আলোচনা হয়েছে আর কেনই বা ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন? খুব স্বাভাবিকভাবেই প্রথমত যে কেউ বলতে পারেন বা আলোচনায় আসবে স্বাভাবিক, 2 দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হবে 2 দেশের এই 2 গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে। দ্বিতীয়ত, ভারতের কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে তাদের এই সফরে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়টি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আমরা সবাই জানি। যদিও কোনো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত নয় তিনি কিভাবে দেশে ফিরবেন। বাংলাদেশ সরকারও তাকে দেশে ফেরার বিষয়ে
অনুমতি দেওয়া না দেওয়ার একটা বিষয় তো আছে, সে বিষয়ে কোনো কথা বলেনি। ট্রাভেল পাস ইস্যু হবে কিনা, তবে ভারতের কোনো কোনো গণমাধ্যম ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এই সফরের পিছনে অন্যতম একটি বিষয় ইঙ্গিত দিচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তার বিষয়টি কেমন হবে, সেই বিষয়টি হয়তো গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। আমরা জানি না এখনো পর্যন্ত কিছুই, উপরিভাগ থেকে আমরা যেটা জানি যে কিছুই আলোচনা হয়নি আওয়ামী লীগের সঙ্গে, বিএনপি সরকারের সঙ্গে আসার প্রক্রিয়াটা কি হবে শেখ হাসিনার। তারপরেও তার নিরাপত্তা নিয়ে আগে ভাগেই আলোচনা হতে পারে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে। এবং যদি ভারতের কোনো কোনো গণমাধ্যম বলছে যে এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয় অবহিত করা হবে। আবার শেখ হাসিনা যে গত বুধবার সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন দিল্লিতে বসে অডিওর মাধ্যমে সরাসরি, তো সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানানোর পরও বাংলাদেশের পক্ষ থেকে পাইপলাইনে জ্বালানি সংকট মোকাবেলায় অতিরিক্ত ডিজেল চেয়েছে, ডিজেল পাঠানোর বা রপ্তানির আহ্বান জানিয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমি যেটি শুরুতে বলছিলাম যে উপরিভাগে আমরা যা দেখি, ভিতরে হয়তো তার বিপরীতে অনেক কিছুই ঘটে বা ঘটতে পারে। তৃতীয়ত, পাকিস্তান, চীন, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি গভীর হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে, এবং সেই সম্পর্ক এখনো চলমান, সেই ধারাবাহিকতা চলছে। তো এই চার রাষ্ট্রের মধ্যে পাকিস্তান, চীন, তুরস্ক তারা নতুন একটি সামরিক জোট গড়ে তুলতে তৎপরতা শুরু করেছে। আবার পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে তিন রাষ্ট্র পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে কোনো একটি দেশ যদি সামরিক আক্রমণের শিকার হয় অন্য কারোর মাধ্যমে, তাহলে বাকি দুই রাষ্ট্র আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে তারাও সরাসরি যুদ্ধে অংশ নেবে। আবার গত বছর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের আলাদা এই ধরনের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। তো এই সব বিষয় ভারতের জন্য নিঃসন্দেহে অনেক বেশি উদ্বেগের। সেই জায়গা থেকে বাংলাদেশ, ভারত কিভাবে নিরাপদ থাকতে পারে, কিভাবে দুই রাষ্ট্র দুইজনকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। আবার ভারতের গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা বাংলাদেশ সফরে রয়েছেন, তারা যে আলোচনা করবেন আমাদের ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে, সেখানে আরো একটি বিষয় উঠে আসতে পারে 4 নম্বর, সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটি যথেষ্ট গুরুত্ব পেতে পারে। তার কারণ বাংলাদেশের কক্সবাজার শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও অনুপ্রবেশ করছে বলে দেশটির দাবি। তো সেই জায়গাটা তারা ইনশিওর করতে চায় যে এখান থেকে যারা কোনো রোহিঙ্গা তাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু এই গুরুত্ব আমার ধারণা পরে যেগুলো বললাম 3 নম্বর 4 নম্বর যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই আলোচনা হবে, অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তারও বেশি গুরুত্ব রাজনৈতিক যে বিষয়গুলো, শেখ হাসিনা ইস্যুতে যা চলছে সেগুলোর দিকেই ভারতের গণমাধ্যম বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, কোনো কোনো গণমাধ্যম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে। কারণগুলো হলো এই: 1 নম্বর কারণ, শেখ হাসিনা সাম্প্রতিক সময় দিল্লির যে আন্তর্জাতিক একটা প্রেস ক্লাব আছে, যেখানে বিদেশি সাংবাদিকরা তাদের যে প্রেস ক্লাব, ইন্টারন্যাশনাল ফরেন করেসপন্ডেন্স ক্লাব, তো সেই ক্লাবে শেখ হাসিনা ভার্চুয়ালি একটা বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, যে ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী তাকে মোটামুটি
ডেকে আনা হয়েছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তার দরবারে, এবং সেখানে তাকে বেশ একটা অন্যরকম, এটা না দেখলে বোঝা যাবে না বাংলাদেশ যে এখন কোথায় চলে গেছে। পররাষ্ট্র উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন মানুষ, তিনি রাজকীয়ভাবে একটি সোফাতে সুন্দরভাবে বসেছিলেন, তার উল্টো দিকে একটা ডবল সোফা। মানে নর্মালি এই ধরনের যে কৃষ্টি এবং কালচার হয়, আপনি যখন কোনো সম্মানিত লোকের সাথে বসবেন তো সেখানে সমপর্যায়ের চেয়ার থাকে। আপনি যদি একটা সিঙ্গেল সোফাতে বসেন, আপনার অপোজিটে আর একজনকে সিঙ্গেল চেয়ারে বা সিঙ্গেল সোফাতে আপনি দিবেন। আপনি যদি চেয়ারে বসেন, তার জন্য ঠিক সিমিলারলি একটা চেয়ার রাখবেন, মধ্যে একটা টেবিল থাকবে। এটা হলো একটা কার্টেসি। দুই নম্বর হলো যে আপনি কার সঙ্গে বৈঠক করছেন। যদি আপনার সাথে তার পদ মর্যাদা বেশি থাকে, তাহলে সেখানে আপনার ড্রেস কোড, আপনার বসার ভঙ্গি, আপনার দুপা কিভাবে রাখবেন, আপনি ক্রস লেগ করবেন কিনা, পায়ের উপর পা তুলবেন কিনা, আপনি হাত কোথায় রাখবেন, এগুলোর একটা ডিপ্লোম্যাটিক ভাষা রয়েছে। সেদিক থেকে যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি মন্ত্রী নন উপদেষ্টা, মন্ত্রী নন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন, বয়সের তরুণ। একেবারে তার অপোজিটে যিনি মিনিস্টার দীনেশ ত্রিবেদী, তার সন্তান সম। অন্যদিকে মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি বিজেপির শীর্ষ নেতা, অত্যন্ত ঝানু পলিটিশিয়ান, বহুবার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আর এখন ডিপ্লোম্যাট রূপে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে পূর্ণ মন্ত্রী মর্যাদায়। অমিত শাহ, জয়শঙ্কর এবং এই যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, তাদের প্রোটোকল সেম ক্যাটাগরি। তো যেখানে ইতিপূর্বে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মিস্টার জয়শঙ্কর, মানে ভারতের একজন মন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন, কিংবা আমাদের এখন যারা ধরেন অর্থমন্ত্রী আছেন, ইকবাল মাহমুদ টুকু আছেন যিনি বিদ্যুৎ মন্ত্রী, তারা বিভিন্ন সময়টিতে যখন ভারতে গেছেন এবং সেখানে অমিত শাহের মতো লোক বসে আছেন পায়ের উপর পা তুলে, আর তারা যেভাবে দাঁড়িয়ে হাত কাঁচুমাচু করে যে দেখা সাক্ষাতের দৃশ্যগুলো আমরা দেখেছি স্টিল ফটোতে, তো সেই তুলনায় রাতারাতি আমরা এখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হালুম পর্যায়ে পৌঁছে গেছি। তো যেটা বলছিলাম, দীনেশ ত্রিবেদীকে ডেকে আনা হয়েছে বা তিনি এসেছেন। তারপরে সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বসেছেন একটা সোফাতে, তার উল্টো দিকে একটা ডবল সোফাতে। হ্যাঁ, সেই ডবল সোফাতে একজন ভিজিটর হিসেবে দীনেশ ত্রিবেদীকে বসিয়ে রাখা হয়েছে। দীনেশ ত্রিবেদী দুই হাত জোর করে এমনভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো রাজা বা মহারাজার সামনে নিজেকে অবনত করেছেন। তো সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে মোটামুটি নির্দেশনা দেওয়া হলো, অনুরোধ নয়, নির্দেশনা, যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা যেন ওখানে বক্তব্য দিতে না পারে এবং এটি কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। কিন্তু বাস্তব হলো যে শেখ হাসিনা সেখানে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত জটিল, কটিল এবং অত্যন্ত কড়া ভাষায় ইংরেজিতে ফাটিয়ে ফেলা হলো অসাধারণ একটা চিঠি, যে চিঠি মানে বাংলাদেশে যেভাবে লিখেছে, এটি ডোনাল্ড ট্রাম্পও ভারতকে এই ভাষায় চিঠি লিখতে সাহস পেতেন না। চীনের প্রেসিডেন্ট তো প্রশ্নই আসে না। এইভাবে চিঠি লেখা হয়েছে এবং চিঠিকে আরো শানিত করার জন্য, আরো ক্ষুধার করার জন্য, আরো উত্তেজনা ছড়ানোর জন্য মোটামুটি 9 টাইমস এই চিঠির ভাষা পরিবর্তন করা হয়েছে বলে বিভিন্ন ইন্টারনেটের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে খবর আসছে। এবং বারবার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটি, সেটা নাকি
একবার দেওয়া হয়েছে ইন্টারনেটে, তাদের যে পেজগুলো আছে সেই পেজে, তারপরে আবার পরিবর্তন হয়েছে, এভাবে পরিবর্তন হয়েছে, এভাবে 9 বার পরিবর্তন করা হয়েছে। বুঝেন যে সরকারের রাগ কতবার। আমরা যখন একজনকে বলি যে তোকে একটা থাপ্পড় মারবো, এটা হলো প্রথম রাগ। পরে মূল হলো না, শুধু থাপ্পড় হবে না, বলা হলো যে তোকে একটা চটকানি মারবো, এবং কান পট্টি ফাটিয়ে ফেলবো, বরিশালের আঞ্চলিক ভাষায় কানসা ফাটিয়ে ফেলবো। 2, 3 নম্বর হলো যে না, কানসা ফাটানো হবে না, তোকে এমন একটা চটকানি মারবো তুই চিত হয়ে পড়বি, তারপরে তোর পিঠের উপর একটা কেনু দেব, একদম রওয়া পড়া কেনু, বরিশালের ভাষায় রওয়া পড়া কেনু, সেটা মারবো। তারপরে আপনার রাগ কমলো না, এরপর আপনি একের পর এক ভাষা শক্ত করতে থাকলেন। তো সেক্ষেত্রে আসলে 9 বার পরিবর্তন করে কি ধরনের শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে, সেই জিনিসগুলো হয়তো যারা এক্সপার্ট ডিপ্লোম্যাট তারা বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বারবার শুধু বাংলাদেশের যে ক্রোধ, তার যে বিরক্তি, সেই বিরক্তিগুলো ভারতের কাছে প্রকাশ করা হয়েছে, এবং ভারত সেটা পেয়েছে। পাওয়ার পরে ভারত যেটি বলেছে ভারতের পক্ষ থেকে, সেটি হলো একদম প্রথম বাংলা ভাষায় যদি অনুবাদ করি, যে শেখ হাসিনা যে সেখানে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে ভারত সরকারের আসলে কিছুই করার ছিল না। ভারতে তিনি যে অবস্থানে আছেন, যে মর্যাদায় আছেন, তার মুখ বন্ধ করা বা তাকে নিষেধ করা এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না। 2 নম্বরের যে স্থানটিতে তিনি ভাষণ দিয়েছেন সেটি একটি স্বাধীন সার্বভৌম একটা প্রেস ক্লাব। তো সেখানে কোনো বাধ্যবাধকতা তৈরি করা, সেখানে কোনো নিষেধাজ্ঞা দেওয়া, এটি ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের বিধি বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত, এবং এটি ভারত কখনো করে না। এই হলো এক। দ্বিতীয়, তিনি বলেছেন, ভারতের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে এখানে যেটা হয়েছে সেটা হলো শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা ভারত আসলে সমর্থন করে না। বেশ ভালো কথা, কিন্তু এতে করে কিন্তু ভারতের উপর বাংলাদেশের রাগ কমেনি। এই মুহূর্তে সরকারকে যারা প্রমোট করছে, যারা পত্র পত্রিকা, তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই যে ভারত যে কাজটি করছে খুবই জঘন্য কাজ করেছে, খুবই মন্দ কাজ করছে। তারা শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, বাংলাদেশের উপর একটা চাপ দেওয়ার চেষ্টা করছে, এবং এইভাবে যদি করতে থাকে কোনো অবস্থাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো ডাইরেক্ট বলে দিয়েছেন যে একদিকে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ব্যবহার করবেন, আর অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন, এটা হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে যখন বাক চলছে, বিতণ্ডা চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে, এটা ভবিষ্যৎ কি হবে উই ডোন্ট নো, আমরা জানি না। কিন্তু আমাদের তো একটা আত্মতৃপ্তি পেতে হবে, মনে একটা শান্তি পেতে হবে যে আসলে আমরা কিছু করতে পারি, উই ক্যান ডু সামথিং। তো সেক্ষেত্রে সরকারের যারা প্রমোটার রয়েছেন তারা ভাষা, পদ্য, গদ্য, ইংরেজি, বাংলা মিলিয়ে সরকারকে যেটি বলার চেষ্টা করছেন সেটি হলো যে চিঠি বাংলাদেশ থেকে গেছে, এই চিঠি রীতিমতো দিল্লিতে কাঁপন তৈরি করে ফেলেছে। দিল্লিতে এখন যে কি অবস্থা, তারা এখন পারে তো শেখ হাসিনাকে সেখান থেকে বের করে দেয়, এবং তারা দেবে। শেখ হাসিনাকে বলবে তুমি চলে যাও, তুমি তোমার নির্দেশে চলে যাও বা অন্য কোনো দেশে চলে যাও, তুমি দিল্লিতে বসে যে কাজগুলো করছো, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের সঙ্গে বিরোধ করব না, তারা আমাদের বন্ধু মানুষ, আর আমরা কি তাদের সঙ্গে বিরোধ করে পারবো? কখনো পারবো না। এর আগে যখন তারা ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের সঙ্গে আমাদের একটু সম্পর্কে টানাপোড়েনের কারণে আমাদের কি সর্বনাশ ঘটেছিল এটা আমাদের মনে নেই।
মারাত্মক সর্বনাশ ঘটেছিল। এর আগে গত 2 বছর যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে ভয় দেখিয়েছেন, আমাদের প্রাণে পানি নেই, এই আমাদের 7 সিস্টার দখল করে নিয়ে যাবে, এই দিল্লি দখল করবে, এই কলকাতা দখল করবে, নানা রকম হুমকি ধামকিতে আমাদের একবার অমিত শাহ, একবার জয়শঙ্কর, আর একবার রাজনাথ সিং, মানে তাদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং দীনেশ, মানে ওই তাদের যে সেনা প্রধান, এবং একই সঙ্গে অজিত দোভাল, এই মানুষগুলোর ঘুম হারাম। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরে ঘুম হারাম করে দিয়েছে। তারা বারবার কলকাতা এসেছে, তারা বারবার আসাম গিয়েছে, ত্রিপুরা গিয়েছে, এবং এখানে তারা নাকি এই বাংলাদেশের হামলা মোকাবেলা করার জন্য ক্যান্টনমেন্টে শক্তি বাড়িয়েছে, কামান স্থাপন করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে, সেখানে মিলিটারি বেইজে যে এয়ার ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো তারা বাড়িয়েছে। এতে করে তাদের হাজার হাজার কোটি ভারতীয় রুপি খরচ গেছে। তো কাজেই ভারতের যে এখন অর্থনৈতিক দুরবস্থা, নামতে পান্তা ফুরায়, তারা যেটা বদনা কিনবে সে বদনাও তাদের নেই। ফলে দেখেন তাদের ওই অনেক ছবি দেখা যাচ্ছে, রেল লাইনের পাশে সেই অনেকে মলত্যাগ করছে, তাদের সেই বিএসএফ তারা কাপড় উঁচিয়ে পাশে বন্দুক রেখে নদী নালাতে তারা প্রাকৃতিক কর্ম সারছে। সেই ছবি আমরা দেখতে আসছি যে এই লোকগুলো করেটা কি? এদের তো পাশে একটা বদনা যদি থাকতো তাহলে তো আমরা একটু তৃপ্তি পেতাম যে অ্যাটলিস্ট। ভারতের ইকোনমি এখন এমন অবস্থা হয়ে গেছে যে একটা বদনা কেনার মতো অবস্থা তাদের নেই, একটা টয়লেট বানানোর মতো অবস্থা তাদের নেই। তো সেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে তারা এই মুহূর্তে যুদ্ধ করবে প্রশ্নই আসে না। তাও আবার শেখ হাসিনার জন্য, যিনি প্রায় ৮২ বছর তার বয়স হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, তার লোকজন সব দেশের বাইরে পালিয়ে আছে। তো এখানে শেখ হাসিনার বিরোধী যারা লোকজন তারা মনে করে শেখ হাসিনা একটি পচা জিনিস, রদ্দি মাল, কাজে তাকে নিয়ে ভারত কোনো অবস্থাতেই মাথা ঘামাবে না, এবং ভারত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ভারত ছাড়া করে সরকারের সঙ্গে বন্ধুত্ব করবে, এই ধরনের একটা কনফিডেন্স যে কোনো কারণে হোক সরকারের যারা লোকজন আছে তাদের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পক্ষের মাধ্যমে। তো সেই কারণে কি হলো, আমরা এই বাংলাদেশে বসে আমরা দিল্লির খবর তো জানি না, দিল্লিতে আসলে কি হচ্ছে, কলকাতাতে কি হচ্ছে, ওখানে যারা দিল্লির কর্তা ব্যক্তি আছেন তারা আসলে কি করতে পারেন, বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা বাংলাদেশে বসে যা টের পাচ্ছি তা হলো সরকার এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে সরকার সৌদি আরবের সঙ্গে একটা জোট করেছে, সামরিক জোট করেছে, 13 দেশীয় একটা জোট করেছে। সেই জোটের মূল প্রতিপাদ্য হলো যে তারা একে অপরের বিপদে এগিয়ে আসবে। কাজে বাংলাদেশে যদি এখন কোনো রকম সমস্যা হয় ভারতের সঙ্গে, এখানে পাকিস্তান আসবে, সৌদি আরব আসবে, তুরস্ক আসবে, তাদের অঢেল অর্থ আসবে। ফলে ভারতকে আমাদের তো ভয় পাওয়ার দরকার নেই। 2 নম্বর হলো যে আমরা এই মুহূর্তে চীনকে যেভাবে পেয়েছি, চীনের সঙ্গে যেভাবে অর্থনীতি আমাদের এগিয়ে চলছে, চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছেন, এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেভাবে আমার বন্ধু মহাজাদু জানে বলে তারেক রহমান সাহেবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, সেখানে কি সব নরেন্দ্র মোদী, অমিত শাহ, এগুলো গণনা করার কি সময় আছে? এইভাবে একটা জিকির তোলা হচ্ছে, আর সেই জিকির তোলার কারণে কি হচ্ছে, সরকারের যারা লোকজন তারা মনে করছে না, উই আর রাইট। নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর তাকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের ভবিষ্যৎ আমরা জানি না। এরপর আবার সামনে যে একটা সম্মেলন হচ্ছে ব্রিক্স, সেই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণ করার জন্য। আজকের দিনের খবর হলো সম্ভবত সরকার সমর্থিত যে সকল পত্রিকা রয়েছে তারা বলছে যে সম্ভবত তারেক রহমান সাহেব এই ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? এর কারণ হলো তিনি যখন এই সম্মেলনে যাবেন তখন
তাকে সম্মেলনের একজন অংশগ্রহণকারী হিসেবে আলাদা প্রোটোকল দেয়া হবে না। কিন্তু যখন দ্বিপাক্ষিক কোনো বৈঠকে সেখানে যাবেন, তখন যে সম্মান তিনি পেয়েছেন আপনার বেইজিংয়ে, যে সম্মান পেয়েছেন কুয়ালালামপুরে, একই সম্মান তিনি দিল্লিতে পাবেন। কিন্তু তিনি যেমন চীনের সফরে গেছেন, সফরে মালয়েশিয়াতে গিয়ে চীনের বেইজিংয়ে ঢোকার আগে তিনি ডালিয়ান প্রদেশে একটা কনফারেন্সে তিনি সেই ইকোনমিক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে তাকে সাদামাটা অন্য অতিথিদেরকে যেভাবে একজন প্রাদেশিক কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, রেল স্টেশনে তাকে রেল ভ্রমণ করিয়েছেন, ঠিক ওইভাবে হয়তো ভারতেও তাকে দেখা গেল যে বাংলাদেশ দূতাবাসে কোনো কর্মকর্তা গেল, বা ওই যে ব্রিক্সের যারা আয়োজক তাদের পক্ষ থেকে কেউ থাকলো, একটা সাদামাটা, এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর। তার গাড়া বোনার লাগবে, লাল গালিচা লাগবে, স্বয়ং নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে আসতে হবে, নরেন্দ্র মোদী রিসিভ করার জন্য, সঙ্গে তার পারিষদ বর্গ থাকবে, কামান দাগানো হবে, তারপরে নরেন্দ্র মোদীর বাসভবনে তাকে আবার দ্বিতীয় দফা গার্ড অফ অনার দেওয়া হবে, দিল্লি যেটা দিল্লি গেট যেটা রয়েছে সেখানে তাকে আবার সেই সানাই নহবত বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে, অথবা লালকেল্লাতে সবচেয়ে বড় যখন কোনো সেলিব্রেশন হয় সেটা লালকেল্লাতে তারা করে ভারত, তো সেই লালকেল্লাতে রেড ফোর্টে এরকম করে অনুষ্ঠান হবে। কিন্তু ব্রিক্সে গেলে তো এই জিনিসগুলো হবে না। এই জন্য যারা সরকারের খুবই অ্যাডমায়ার আর প্রশংসাকারী, তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান সাহেবের যে ভারত গমন এটাকে সমর্থন করছেন না। এই অবস্থাতে আসলে সবকিছু চলছে, এবং এই সবকিছুর মধ্যে আমরা বাংলাদেশে বসে টের পাচ্ছি যে আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছি, আমাদের অনেক উষ্ণতা রয়েছে, উত্তেজনা রয়েছে, এবং আমরা ভারতকে যে কোনো কথা বলতে পারি। আমাদের রাজপথে যারা নেতৃবৃন্দ রয়েছেন ভারতকে গালি দিতে পারেন অবাধে, ভারতকে সকাল বিকাল জয় বাংলা করতে পারেন, ইনকিলাব জিন্দাবাদ করতে পারেন, বাংলাদেশে পাকিস্তানকে স্বাগত জানাতে পারেন। সো এইরকম একটা স্বাধীন সার্বভৌম যে একটা জাতিসত্তা, যে এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন চলছে, যেটা শুরু হয়েছিল ইউনূসের জমানাতে, সেটা অব্যাহত আছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারতে তো আসলে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো দেখা যাক আগামী রাজনীতিতে আমরা কতটুকু এগোতে পারি, আর ভারত আমাদের সঙ্গে কতটা কমপ্লাই করে, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।